এখনো মানে তোমার 24 ঘন্টা হয়নি হুমায়ুন আজাদের লেখার সঙ্গে আমার পরিচয়। ফলে খুবই আরবিট্রারি আর ইম্প্রোভাইজিং স্তরে একটা আলোচনা করব। বইটা আমার মনে হয় খুব সিগনিফিক্যান্ট হবে আলটিমেটলি যদি আমি পুরোটা পড়বো। যখন সবে 3-4 পাতা প্রথম দিকে পড়েছি, এক পৃষ্ঠা পড়াটাই একটা বিরাট ইভেন্ট, কারণ প্রথম পাতা কোনো একটা উপন্যাস বা প্রযোজনার খুবই গুরুত্বপূর্ণ। আর ইনি যেভাবে লেখেন, আমাদের একটা আনফর্চুনেট ব্যাপার আছে, যখন আমরা যুবক তখন মুক্তধারার থ্রুতে বাংলাদেশের কিছু বই এখানে আসতো, আর তখন আমরা ছাত্র, খুব অবস্থাপন্ন পরিবারের থেকে না এলে কি হয়, বই কেনা ইত্যাদি ব্যাপারে নানা রকম কার্পণ্য করতে হয়। আর বাংলাদেশের বইয়ের সঙ্গে আমাদের একটা এস্থেটিক দূরত্ব ছিল, মানে প্রচ্ছদ বা মলাটের নকশা থেকে শুরু করে টোটাল প্রোডাকশনের মধ্যে একটা শ্যাবিনেস, আমাদের পশ্চিমবঙ্গের একটা হাইব্রাউ অ্যাটিচিউডও বলতে পারো, অথবা একটা যে ধরনের আমরা রুচি দিয়ে তৈরি আর কি। হ্যাঁ, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথের নকশার যে বোধ থেকে আমাদের একটা অ্যাস্থেটিক্স অলরেডি গড়ে উঠেছে, তারপর পূর্ণেন্দু পত্রী বা গৌতম রায়েরা ডেভেলপ করেছেন, আরও তো প্রথিতযশা শিল্পীরা ছিলেন। ফলে সব মিলিয়ে একটা দূরত্ব তৈরি হচ্ছে। এই যে কাঁটাতারের বা এই সীমান্তের যে পার্থক্য, এটা শুধু এক্সপ্লিসিট নয়, ভেতর থেকেও একটা অবচেতন দূরত্ব তৈরি করে। ফলে ভাগ না হলে আমাদের দেশটা, তাহলে আজকে হুমায়ুন আজাদ হয়তো আমি অনেক আগে পড়তে পারতাম। এখন বাংলাদেশের বন্ধুরা বলে, এবং তারা খুব উগ্র, কেউ সমর্থক আছেন এবং উগ্র বিরোধীও আছেন, যারা ইসলামিক ঘেঁষা আর কি, তারা হয়তো একটু বিরোধী। তা আমি অত ডিফারেন্সগুলো জানি না, কিন্তু আমি টেক্সট হিসেবে মানে হারমেনিউটিক্যাল একটা স্পেসে ঢুকবো আমার টেক্সচুয়াল এক্সপেরিয়েন্সের ভিত্তিতে। তা এই বইটা আমি কালকে, আমাদের খুব অসাধারণ ওই বৈশাখের মেলা হয় একটা 3 দিনের আমাদের গোলদিঘিতে। তো আমার একটা রদেভু ছিল আমার বন্ধুর সঙ্গে, তো সে কাগজটা দেবে, আমি বইমেলায় যেতে পারিনি, আমার কিছু আঁকা ওর মধ্যে ছিল। সে কফি হাউসে আমরা দেখা করব, তার আগে ধ্যানবিন্দুতে দেখা করব। ধ্যানবিন্দুটা এখন খুব ইন্টারেস্টিং একটা ওই রদেভু হয়েছে, মানে ভেন্যু হয়ে গেছে, ওখান থেকেই আমরা দেখা করি প্রায় এখন। হ্যাঁ, ফলে ফেভারিট কেবিন বন্ধ। আমি ঘোরাঘুরি করলাম, পুরনো বই কিনলাম, মিশিমা পেলাম একটা, আইজ্যাক ডায়ানসেন পেলাম, খুব চমৎকার। আর ওর ইয়েনসেনের বই আমার তো আছে আরও দুটো, এই বইটা পেয়ে যাব ভাবিনি, আউট অফ আফ্রিকা। হ্যাঁ, দিনেসেন, নামটাও ভুল উচ্চারণ করি, এতই বিদেশি ব্যাপার স্যাপার আর কি। হ্যাঁ, এবার একটি খুনের স্বপ্ন আমি ওখানে স্টলে দাঁড়িয়ে, মানে মেলায় ব্রাউজ করে ফ্যাসিনেটিং লাগলো, তার মধ্যেও আমি ডিকনস্ট্রাক্ট করতে শুরু করলাম অন দ্য স্পট। কারণ এগুলো বাঙালিরা লেখে হয়, বাঙালিদের লেখার মধ্যে বস্তুভিত্তি খুব কম থাকে, একটা এক ধরনের রেটরিকে অভ্যস্ত। এটা রবীন্দ্রনাথের প্রভাব আমি মনে করি, যে বানিয়ে লেখা। হ্যাঁ, বানিয়ে লিখলে হয় কি, কোনো কংক্রিটাইজেশন হয় না। আর এক্সিস্টেন্সিয়ালি ট্রুথফুল রাইটার সবসময় যে কোনো কল্পিত সিচুয়েশনে তার বিপর্যস্ত ব্যাপারটাকে আগে লোকেট করতে পারে। আমি খুন নিয়ে নিজেও ভেবেছি, আলবেয়ার কামু ভেবেছেন, অনেকেই ভেবেছেন। মানুষ তো প্রতিহিংসা পরায়ণ, এবং ইউ আর পোটেনশিয়ালি একটা, মানে বাই ডেফিনিশন একটা কিলার তুমি। হ্যাঁ, তুমি অপরকে হত্যা করার জন্য জন্মেছো, মানে এটা একেবারে লিটারালি নেবে না, ব্যাপারটা হচ্ছে অন্টোলজিক্যালি আমরা বিপর্যস্ত আর কি। হ্যাঁ, বিইং উইথ ইচ আদার, মানে আমরা দুজনের প্রতি যেমন দায়বদ্ধ, এথিক্যালি তাকে প্রোটেক্ট করতে বাধ্য, ইকুয়ালি আমরা তাকে বিপদে ফেলতেও মানে নিয়তিতাড়িত আর কি। হ্যাঁ, কেউ কারোর পক্ষে নিরাপদ নয়, একটা যে বেসিক ব্যাপার আর কি। মানে আমরা সবাই স্ট্রেঞ্জার, তো সেই হিসেবে তা এটা শুরু করছি একটু, আমার আবার তো যন্ত্রটা গরম হয়ে যায়, খুব দীর্ঘক্ষণ আলোচনা করা যাবে না, কিন্তু 2 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলেই 40-45 মিনিট কোনো ব্যাপার না, কারণ এত টেক্সটটা ঘনীভূত একটা ব্যাপারে। অন্তত আমার সমালোচনার দৃষ্টিতে একটি খুন আমার জন্য দরকার, অত্যন্ত জরুরি,
হয়ে পড়েছিল। এই প্রথম বাক্যটা খুব ইন্টারেস্টিং, সিনট্যাকটিক্যালিও ইন্টারেস্টিং এবং বক্তব্য তো অসাধারণ, কিন্তু এটা সুবিমল এই ধরনের সাবভার্সিভ সিনট্যাকটিক্যাল অর্ডার তৈরি করেছিলেন, যেহেতু সুবিমল দা মানে মিশ্র কমল কুমারের পর্যায়ে যেতে পারেননি, টেকনিক্যালি বলো বা গ্রামাটিক্যালি বলো ইত্যাদি। হ্যাঁ, ফলে কমল কুমার তো অনেক বেশি বৈদগ্ধ্য সম্পন্ন এবং বিদেশি সাহিত্য পড়া, মানে ফরাসি প্রজ্ঞাবান একটা লোক এবং অসম্ভব সে মানে বিধ্বংসী একটা প্রতিভা সম্পন্ন লোক। হ্যাঁ, ডিস্ট্রাকটিভ একটা প্রতিভা তার ছিল বলে বাংলা ভাষাকে, যেমন সেলিন সম্পর্কে বলা হয় যে উনি ফরাসি ভাষাকে, ফরাসিরা তো খুব মানে ট্র্যাডিশনাল, বলে সেলিন নাকি ফরাসি ভাষাকে কচু কাটা করেছিল, হ্যাঁ, সিনট্যাকটিক্যালি সামহাউ আর আদার আর কি। হ্যাঁ, কমলবাবু সে বাংলা মুখ্যস্রোত প্রোসকে একদম ওই ভুনে রেখে দিয়েছিল, ভুনা বানিয়ে ছেড়ে দিয়েছিল। এইটা হচ্ছে ওই কমা দিয়ে ভুনা বানিয়েছিল আর কি। হ্যাঁ, তো সুহাসিনীর পমেটম ইত্যাদি পড়লে এটা বোঝা যায়। একটি খুন আমার জন্যে দরকার, অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল, এ একদম সুবিমলের বাক্য। যাই হোক, এটা হুমায়ুন আজাদ লিখেছেন এবং এই স্টেটমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর খুন নিয়ে আমাদের, খুন একটা ফিলোসফিক্যাল জিজ্ঞাসা, আত্মজিজ্ঞাসাও, যার জন্য কামু নিজে বলেছেন যে তোমার মিথ অফ সিসিফাস যেমন আত্মহত্যা সংক্রান্ত বিষয়ে লেখা, সেরকম হচ্ছে রেবেল, হ্যাঁ, সেটা হচ্ছে দ্য ফিলোসফি, দ্য প্রবলেম অফ মার্ডার। হ্যাঁ, এটা অ্যাপারেন্টলি মনে হবে খুবই একটা হাস্যকর বিষয়, মার্ডারের সঙ্গে ফিলোসফির কী সম্পর্ক, বা কোনো ব্যক্তি কেন মার্ডার নিয়ে চিন্তা করবে, হত্যা নিয়ে। হ্যাঁ, আসলে মানুষের মধ্যে সেই নিহিত ব্যাপারটা আছে, তো সে যাই হোক। এবার এই ব্যাপারটা ওই জন্য তোমার হুমায়ুন আজাদও ওই একই প্রবলেমের মধ্যে নিজেকে নিয়ে যেতে ঐতিহাসিকভাবেও বাধ্য, যার জন্য আমাদের সমরেশ বসু বিবর ইত্যাদি করেছেন। ওটা তো অনেকে বলে বাসুদেব ক্লেম করেছিলেন, বাসুদেব দাশগুপ্ত, যে ওইটা বাসুদেবের একটি গল্প থেকে থিমটা নেওয়া, তা ওখানেও হত্যা আছে। তারপর সবচেয়ে জরুরি প্রসঙ্গ যেটা হচ্ছে তোমার ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে রাস্কলিনকভ খুন করছে, শুধু হত্যাকারী নয়, সে পরিকল্পিত হত্যা তো বটেই, কিন্তু মূলত প্রতিহিংসা সংক্রান্ত নয় এই হত্যাটা। রাস্কলিনকভের ক্ষেত্রে ছিল এটা তাত্ত্বিক একটা জিজ্ঞাসা এবং একটা তত্ত্বও ছিল, সেটা ওই টেক্সটটা ইনভিজিবলি পুরো বইটার মধ্যে রয়েছে, কিন্তু ইনভিজিবলি। হ্যাঁ, বইটার মধ্যে ওই টেক্সটটা সরাসরি কোথাও ডস্টয়েভস্কি প্রডিউস করেননি, কিন্তু তোমার রোদিয়া বা রাস্কলিনকভ কিন্তু ওই একটা লেখা লিখেছিল, সেই লেখাটাই অলমোস্ট যেন কামু লিখতে চেয়েছেন, এখন আমাদের হুমায়ুন আজাদও লিখতে চাইছেন। একটি খুন আমার জন্যে দরকার, অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। মানে এই যে ভাঙছেন, ভাঙার মধ্যে হচ্ছে ওটা সরাসরি তো খুন করা যায় না, খুনের মধ্যে অনেক অবস্টাকলস থাকে, অনেক মানে ইন্টারফেয়ারেন্স থাকে, ফলে যার জন্য রাস্কলিনকভ খুন করে নামার সময়ও বা খুন করার সময়ও কোনোটাই নিশ্ছিদ্রভাবে পরিচ্ছন্ন ছিল না, সবসময় ক্লামজি একটা সিচুয়েশনে পড়তে হয় এবং সেই সিচুয়েশন তখন সেই মুহূর্তে যে জটিলতা দাবি করে সেটারও নিরসন করতে হয়। খুনটা এখানে তুমি অ্যাবস্ট্রাক্ট একটা প্রতিকল্প বা রূপক কাঠামোয় ভাবতে পারো, যদিও বাহ্যিকভাবে ওটা সামনে আনতেই হবে যে একটা খুন মানে সত্যি একটা হত্যালীলা বা একটা নৃশংস আচরণ, কিন্তু খুনটাকে আমি একটা মালারমিয়ান, আগেই একটা পোস্টে আমি বলেছি, এটা একটা মালারমিয়ান প্রজেক্ট। হ্যাঁ, দ্য বুক, হ্যাঁ, হত্যা হচ্ছে দ্য বুক। এবার হচ্ছে একটি খুন আমার জন্যে দরকার, অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল, মানে খুনটা হচ্ছে একটা বই লেখা। হ্যাঁ, বইটা লিখতেই হবে আমাকে, না লিখে আমি পালাতে পারবো না, এটা আমি জন্মগতভাবে দায়বদ্ধ, বইটা লিখতে হবে। বই লেখা, যেটা বলে না যে বিচারক করে কি, যখন মৃত্যুদণ্ডে দণ্ডিত করে বিচারক চরম রায়টা দেন, কলমটা ভেঙে দেন, মানে বইটা লেখা হয়ে গেলে তুমি কলমটা ভেঙে দেবে, তারপর আর ওই বইটার নেক্সট পেজ আর লেখা হবে না। ফলে হচ্ছে এটা রাইটিং। কলম হচ্ছে এখানে তোমার ওই যে খড়গকে, হ্যাঁ, মসিকে খড়গর থেকেও ধারালো মনে করেছিল, খড়গ আর মসি একই, মানে এটা মানে একটা তোমার কসাইয়ের মতো ব্যাপারটা। হ্যাঁ, একটি খুনের জন্য আমি পাগল হয়ে উঠেছিলাম, আমার ভেতরে একটি বদ্ধ উন্মাদ নিঃশব্দে নিজের সঙ্গে কথা বলতে শুরু করেছিল। এইটা একটা বিশাল ট্রান্সের ব্যাপার এবং সে অবসেসড হয়ে গেছে। আমি নিজে এরকম কন্ডিশনে অনেক সময় প্রতিহিংসা পরায়ণ যখন হয়েছি, মনে হচ্ছে ওই লোকটাকে খুন করব, এমনও গেছে 2 মাস 3 মাস ধরে ভাবছি আমার ক্ষমতা কিচ্ছু নেই, মানে আমি পৃথিবীর সবচেয়ে বড় কাপুরুষ আর ভীতু লোক, কিন্তু
এত অবসেশন যে সেই অপমানের জ্বালা মানুষের মধ্যে, সে কনস্ট্যান্ট ভাবছি, মানে মনোলগের মধ্যে ঢুকে গেছে একটা মানুষ। এই উন্মাদ একটি আমার ভেতরে একটি বদ্ধ উন্মাদ নিঃশব্দে নিজের সঙ্গে কথা বলতে শুরু করেছিল। এইটা তো খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে কনস্ট্যান্ট সে ভাবে, সে তখন সমাজ বিরোধী তো, হ্যাঁ, সমাজ তার পুরো সমাজের বিরুদ্ধে সে একা দাঁড়িয়ে আছে। একটু চা খেয়ে নিলাম। এবার যদিও খুন করা আমি শিখিনি, এই স্টেটমেন্টটা এত চমৎকার। একটি খুনের জন্য আমি পাগল হয়ে উঠেছিলাম। আমার ভেতরে একটি বদ্ধ উন্মাদ নিঃশব্দে নিজের সঙ্গে কথা বলতে শুরু করেছিল। যদিও খুন করা আমি শিখিনি, আমি জানতাম না খুন করতে হলে কি করতে হয়। এইটা আবার একটু ওই আমাদের হয় কি, লিখতে লিখতে একটা নাইভ স্তরে চলে যায়, একটু নটঙ্কি করে, সেটা ইনোসেন্টলি করে, এবং সেটা জ্ঞানত সে আসলে বার লিখে। এটাও যে ও হুমায়ুন আজাদ খুব সাবধানী এবং সূক্ষ্ম স্তরের লেখক, কিন্তু এটা লেখা বারবার পড়তে হয় আর বারবার ভাঙতে হয় লেখাকে, লেখার প্রতিটা লাইনকে, যা আমি আগে লিখেছি ইম্প্রোভাইজেশনের স্তরে, সন্দেহ করতে হয়। সেটা সবাই পারে এরকম নয়। আর আমাদের এখানে পুনর্লিখনের ধারাটা এত খারাপ, মানে রবীন্দ্রনাথ এরা যেহেতু একদম মেন স্ট্রিম এক ধরনের ইমিডিয়েট গদ্য তৈরি করেছিলেন, যার জন্য কেউ আর ক্রিটিক্যাল লেখা লেখে না। হ্যাঁ, এটা আর হুমায়ুন আজাদ এরা কমল মজুমদারের লেখা ঠিক সেইভাবে পড়েননি, বা ঐতিহাসিকভাবে বা এই দেশের কারণে মানে ওদের ওখানে হয়তো পৌঁছয়নি যথাসময়। হ্যাঁ, ফলে পোস্ট কমল কোরিয়ান স্পেসেও সে ঢুকতে পারেনি অ্যাপারেন্টলি, আমি বলছি যতটুকু আমি স্টাডি করেছি। এবার হচ্ছে একটি খুনের জন্য আমি পাগল হয়ে উঠেছিলাম। আমার ভেতরে একটি বদ্ধ উন্মাদ নিঃশব্দে নিজের সঙ্গে কথা বলতে শুরু করেছিল। তার মানে জেনারেলি আমরা যখন সুস্থ থাকি, মানে আমি সুস্থতাটা কোট আনকোট বলছি, তখন কিন্তু আমাদের মনোলগ জিনিসটা অ্যাটাক করে না। অন্তর্গত সংলাপ বা তর্ক বা কৈফিয়ত, হ্যাঁ, এক্সপ্লানেশন, এই ব্যাপারটা কনস্ট্যান্টলি কাজ করে যখন আমি একটা অ্যাবনর্মাল স্টেট অফ মাইন্ডে থাকি। হ্যাঁ, তুঙ্গ অবস্থা আর কি। হ্যাঁ, একটা তুরীয় মার্ডারার আর কি সে। হ্যাঁ, যদিও খুন করা আমি শিখিনি, এই যে যদিও খুন করা আমি শিখিনি, এই বাক্যটা ইন্ডিপেন্ডেন্টভাবে খুবই চমৎকার এবং একটু আদিষ্ট বাক্য। কিন্তু তুমি দেখো, যদিও খুন করা আমি শিখিনি, মানে তুমি জন্মসূত্রেই তুমি খুন করা শিখেছো। কারণ হচ্ছে তুমি পিঁপড়ে মেরেছো, তুমি কিছু না কিছু মেরেছো, তুমি ছোট থেকেই কিছু না কিছু হত্যার সঙ্গে তুমি সামিল হয়েছো। কারণ হচ্ছে মানে পৃথিবীটাই তো মানে ভক্ষকদের আর কি, হ্যাঁ, জগৎ আর কি। ফলে হচ্ছে তোমার যদিও খুন করা আমি শিখিনি, সে এটা টেকনিক হিসেবে বলছে। আসলে আমরা কোনো না কোনো ফর্মে কনস্ট্যান্টলি খুন করছি বা খুনের। আর দ্বিতীয়ত হচ্ছে, খুন নিয়ে মানুষ তো ইমাজিন করে, যদি একটা গল্প লিখতে হয় বা কিছু হয়। আমি একটা তোমার খুন মানে এটা মানুষ খুনের সঙ্গে ওতপ্রোত। নাটকে খুন, ডস্টয়েভস্কির পুরো পুরো ওভারশো খুনে খুনে মানে অধ্যুষিত। প্রত্যেকটা মেজর উপন্যাসে খুন আছে। নাস্তাসিয়া ফিলিপোভনা খুন হচ্ছে, তারপর ফিওদর পাভলোভিচ খুন হচ্ছে, মানে প্রত্যেকটা উপন্যাসে। তারপর রাস্কোলিনকভ মার্ডার করছে, তারপর তোমার আর কারামাজবে তো কে মার্ডার হত্যা করছে সেটা জানাই যাচ্ছে না দীর্ঘক্ষণ। হ্যাঁ, পরে দেখা গেল, ওটা বলবো না, বলে দেবো স্মার্ট দেখো আবার কি। হ্যাঁ, সবাই সন্দেহ করেছিল হচ্ছে মিতিয়া খুন করেছে। ফলে হচ্ছে ডস্টয়েভস্কির সব উপন্যাসেই অলমোস্ট, 3টে মেজর উপন্যাসে তো বটেই, এবং আরও কি বলবো, কামুও সেটা ডিল করেছে, শুধু খুনই নয়, আত্মহত্যাকারীকে নিয়েও ডিল করেছেন ইয়েতে। যে কিরিলভ ঘোষণাই করে দিয়েছিল যে আমি আত্মহত্যা করব। এইটাও এই অনুষঙ্গও এখানে হন্ট করছে হুমায়ুন আজাদের লেখাটার মধ্যে। হ্যাঁ, ফলে তো কেউ ইনোসেন্ট নয়, থিওরিটিক্যালিও ইনোসেন্ট নয়, প্র্যাকটিক্যালিও ইনোসেন্ট নয়। কারণ হচ্ছে খুনোখুনি সাহিত্য, একটা খুনোখুনি নিয়ে তৈরি আর কি। হ্যাঁ, মানে মহৎ সাহিত্য, ফিলোসফিক্যাল লিটারেচার, কেন তুমি কিয়েরকেগার্ড পড়ো না? সেখানেও তো তোমার ওই সন্তানকে উৎসর্গ করার জন্য ওখানে খুন করবে, আর ওটা নিয়ে তো বিরাট কাজ দেরিদা, লেভিনাস অ্যাটাকিং কাজ করেছে আর কি। হ্যাঁ, ফলে যদিও খুন করা আমি শিখিনি, মানে এটা যেন ক্রিকেটে ব্যাট করা শিখিনি গোছের হয়ে যাচ্ছে। আসলে খুন, মানুষ তো খুনি, মানে তার মধ্যে ওই সেই অসম্ভব ভয়ঙ্কর ক্ষমতা আছে, সে নিজেকে ভয় পায়। এটা তোমার ইয়েতেও আছে, পুরাতন প্রসঙ্গ যারা পড়নি, জোগাড় করে বইটা পড়ো, ওর থেকে ভালো বাংলা বই হয় না। মানে 3টে কি 4টে ভালো বাংলা বইয়ের মধ্যে 19 শতক আর 20 শতক মিলে ওইটা একটা পড়ে আর কি। ওইটা একদম ডিকশনারি বা
বাইবেলের মতো আর কি। হ্যাঁ, সেখানে কৃষ্ণকমল ভট্টাচার্যকে একজন ফ্রেনোলজিস্ট মাথা দেখে বলেছিল, তুমি কিন্তু খুব সাবধান, তোমার হাতে মানুষ খুন হবে। বলে সেই থেকে আমি ভীষণ নিজেকে সংযত রেখেছি, কারণ আমার মাথা এত গরম হয়ে যায় হঠাৎ, মানে আমি মার্ডার করে দিতে পারি। সেই যে ওই লোকটা বলেছিল অবচেতন বলে, সমরেশ বসুর একটা অসাধারণ গল্প আছে, সেখানেও ওই একই ব্যাপার, যে আগে কেউ যদি তোমাকে কিছু করে, প্রেডিক্ট করে তোমার সম্পর্কে, সেই প্রেডিকশানের দ্বারা তোমার বাকি ভবিষ্যৎ পরিচালিত হতে থাকে। কারণ সেটা যেহেতু তোমার অবচেতন একটা ডিফেন্স মেকানিজম তৈরি করলো, সেখান থেকে একটা তোমার ওই ঘুণ ধরে, যাকে বলে ওই যে তোমার শামুকের মধ্যে যেমন একটা বালি ওই তৈরি করে, সেরকম ওটা পাক খেতে খেতে একটা তোমার মধ্যে সেই পোটেনশিয়াল জিনিসটা তৈরি হয়, যে বিধ্বংসী ক্ষমতা। হ্যাঁ, ফলে যদিও খুন করা আমি শিখিনি, এটা অত ইনোসেন্ট নয় যতটা সহজভাবে বলছে। সেটা তো তুমি বাইরে ঠিক আছে, অপারেশনের দিক থেকে তুমি এই আরও সিনেমায় দেখো না, যে ওই সত্যা সিনেমাটা, ওর গাড়ি করে থামলো, হাতে একটা বন্দুক দিল, দিয়ে বললো চল পারবি। ও বললো আমি তো জানি না খুন করতে, কিভাবে খুন করবো কিভাবে। বলে তুই তো অলিম্পিক চ্যাম্পিয়ন হতে যাচ্ছিস না, তুই মাথায় ঠেকাবি আর চালিয়ে দিবি। আসলে ওইখানেও যদি ওইটাও করো, মানুষ ওটা করতে গেলেও অনেক রকমের গাটস তো লাগেই, সাহস লাগে। কারণ সবসময় লোকে তো মানুষের তো নিজের নিরাপত্তার বোধটা আছে, মানে একেবারে হুব্বা না হলে সে ভাবে যে যাবো, গিয়ে তো আঞ্জাম দিয়ে দিলাম, যদি পারলাম তো পারলাম, আদারওয়াইজ ওখানে সিকিউরিটি থাকে, যে তুমি একটা বসকে মারবে, তা ওর আশেপাশে তো লোক থাকে, যে সে ধরা পড়ে যাব। ও আছে তোমার রানাদীপ হুদা, একদম ওপরে গিয়ে দোলনায় বসেছিল, মালটাকে চাপিয়ে দিল, দুম করে দুটো মেরে দিয়ে নিচে বললো এই চা চাইছে বস। হ্যাঁ, ও টাক করে বেরিয়ে গেল। এগুলো সিনেমায় তো খুবই রোমাঞ্চকর, যে স্মার্টলি সে বেরিয়ে গেল। আসলে ওই সব অনেক জায়গায় ওই ট্র্যাপে পড়ে যায় মানুষ। ফলে যদিও খুন করা আমি শিখিনি, সে সত্যা গিয়ে চামিয়ে দিল। এবার হচ্ছে স্পিরিট একটা চাই, মানে খুনটাকে সবসময় তুমি এখানে হিংসা ভেবো না, কোনো একটা কাজ করা। মানে কাউকে বললাম যে একজন 95 বছরের বয়স্ক লাইব্রেরি, আমাদের পাড়ার লাইব্রেরিতে আসতেন, তাকে আত্মজীবনী লিখতে বলেছিলাম, সে বললো আমি তো খুন করা শিখিনি, মানে আমি লিখতেই পারবো না, আমার ক্ষমতাই নেই। আর নিজেকে তো মানুষ সন্দেহ করে, অবিশ্বাস করে, নিজেকে ক্ষমতাবান ভাবে না, নিজেকে অক্ষম ভাবে, অসক্ষম ভাবে। খুনকে এখানে একটা পোটেনশিয়াল পাওয়ার বা একটা ভিরিলিয়ান বা লিবিডিয়ান স্ট্রেংথ হিসেবে ও করছে। যেহেতু আমি জন্মেছি, আমাকে একটা কিছু করতে হবে, কীর্তি। হ্যাঁ, কীর্তিটা এটা প্রতীকাত্মকভাবে খুনের কথা বলছে। যদিও খুন করা আমি শিখিনি, আমি জানতাম না খুন করতে হলে কি করতে হয়, ছুরি কিভাবে কোথা থেকে জোগাড় করতে, ধরতে, চালাতে হয়, ছুরিটা কতটা দীর্ঘ, কতটা ধারালো হতে হয়, কতটা ধারালো হলে সেটা বুক ফেড়ে হৃৎপিণ্ড কলজেকে দুভাগ করে ফেলে, খুন করার সময় হাত কাঁপে কিনা, উল্লাসে বুক ঝলমল করে কিনা, বা পাথরের মতো শক্ত হয়ে ওঠে কিনা, কোনখানে ঢোকালে সেরা ফল পাওয়া যায়, অবিলম্বে সাফল্য অর্জন করা যায়। এই অনেকে আছে সেটা বুঝতেই পারে না, তারা যে শব্দ, এই যে অবিলম্বে সাফল্য অর্জন, হ্যাঁ, সেরা ফল, এগুলো কৃত্রিম শব্দ। বাংলা ভাষা, মানে যে কোনো ভাষা দুটো ভাষা থাকে, সেটা হচ্ছে একটা লিখিত ভাষা বা লেখার ভাষা, যেটা সেরেস্তা বা কোথাও বা আদালতে প্রডিউস করার জন্য এক ধরনের ফর্ম্যাল ল্যাঙ্গুয়েজ। আর একটা হচ্ছে তোমার অর্গ্যানিক ভাষা, যেটা দিয়ে তুমি কথা বলো। কথা বলার ভাষা দিয়ে, এটা সেলিন সবসময় বলতেন, লুই ফার্ডিনান্ড সেলিন। এটা জয়েস তো প্রথম করেছেন, জয়েসের ঋণ সেলিন স্বীকার করেননি। সেলিনের অন্য ট্র্যাডিশন আছে, অন্য লেগাসি আছে, ফলে সে নাও বলতে পারে। কিন্তু আসলে হচ্ছে তুমি যে ভাষায় কথা বলো, সেই ভাষায় তোমাকে লিখতে হবে, সেই অনবরত তোমায় খেয়াল রাখতে হবে আমি যে শব্দটা ব্যবহার করছি, এটা দরখাস্তর শব্দ না আমার দিনানুদৈনিক মানুষের সঙ্গে সংসর্গের যে ভাষা, যেটা স্বাভাবিক ভাষা, সেই ভাষাটা। আমি তো খুব তৎসম শব্দ ইত্যাদি বিরোধী। অবিলম্বে সাফল্য অর্জন, এই ধরনের তো আমরা বলি না। আমি তোমার সঙ্গে সঙ্গমে অবিলম্বে সাফল্য অর্জন করতে চলেছি, এরম তো আমরা বলি না। হ্যাঁ, ফলে হচ্ছে তারপর কোনখানে ঢোকালে বললেই তো সেক্স মনে হয়, সেরা ফল পাওয়া যায়, এই সবই। যাই হোক, এবার হচ্ছে এখানে আমার আপত্তির জায়গা যেটা, যদিও খুন করা আমি শিখিনি, এই স্টেটমেন্টটা খুব মানে একই সঙ্গে মানে সুন্দর, অনাবিল, হ্যাঁ,
প্রিমিটিভ ইকুইপ্রাইমোডিয়াল, মানে আমরা তো জানি না, আমরা তো আনাড়ি, সব কিছুতেই তো আনাড়ি। একটা লোপ্পা বল দিল ক্যাচ মিস করে যাবো, ওই রকম আমি তো শিখিনি। হ্যাঁ, এবার হচ্ছে আমি জানতাম না খুন করতে হলে কি করতে হয়, ছুরি কিভাবে কোথা থেকে জোগাড় করতে হয়। যে খুন করলে ছুরি জোগাড় করতে হবে, ও প্রিসাপোজিশনের কাঠামোয় পড়ে যাচ্ছে। তো ছুরি দিয়েই মারতে হবে এরকম তো কোনো মানে নেই। ওটা হচ্ছে হাতের কাছে মানে স্ট্যান্ডিং রিজার্ভ, যে কোনো একটা ইমিডিয়েট। মিতিয়া করেছিল কি, মিতিয়া যখন শুনলো যে রুসেনকা ওকে চাকমা দিয়ে ওর বাপের সঙ্গে চলে গেছে, মানে মিতিয়ার বাপের সঙ্গেই লটঘট করছে, তখন বললো বুড়ো শালা হারামি, আমার বাপ নিজেই আমার মালটাকে জপাচ্ছে টাকার লোভ দেখিয়ে, ওকে আমি আজকে পুরো মার্ডার করে দেবো। কাকে মার্ডার করবে ও ঠিক ভাবতে পারিনি। হ্যাঁ, ওই মানে গুসেনকাকে না, ওখানে স্পটে যাকে পেতো চামিয়ে দিত। এবার হচ্ছে ওই কিছু পায়নি, ও একটা পেসেল, মানে তোমার একটা হামাম দিস্তার হামামটা তুলে গেছে। হ্যাঁ, ওই টেবিলে ছিল, আর সেটাই ফেনিয়া তো পরে ইনফর্ম করলো যে ওই মালটা ও নিয়ে গেছে, মানে ওই মার্ডার করেছে। আসলে ওই যে হিট অফ দ্য মোমেন্ট, খোঁজে লোকে কি একটা পাথর বা থানকা পেলেই মেরে দেবো। হ্যাঁ, তো একটা ওই খুবই মর্মান্তিক এক্সাম্পলটা দেওয়া উচিত না। একটি যুবক, তার বাড়িতে কেউ ছিল না, ভাইঝিকে, সেই 4 কি 5 বছরের মেয়ে, মানে নিজেকে সামলাতে না পেরে কোনো কারণে, সেক্সটার তো সব মানুষ, ও ধর্ষণ করেছিল। করার পর তাকে কি করবে ভাবে তো বলে দেবে, ও মেরে ফেলেছিল কি ইট দিয়ে মেরে ফেলেছিল, মাথা থেতলে। ফলে হচ্ছে মানুষ যখন কেউ কিছু করে, সামনে যেটা পায়, রবীন্দ্রনাথ ওইভাবেই ছবি আঁকতো, যে কোনো রং ফং দেখতো না। রানী ওকে রং যা বলতো, একটা এই রং দে, এখানে একটা দে, রানী যে রংটা দিত সেটাই ইউজ করতো। ফলে হচ্ছে আমরা তখন ব্লাইন্ড, আমরা হাতের কাছে যেটা পাই, আমরা ওই কমল কুমারে আছে যে রুক্মিণী কুমারে যে খোঁজার কি ভয়ঙ্কর শব্দ, দেশলাই খুঁজছে অন্ধকারের মধ্যে, হাতরে। হ্যাঁ, ওই যে হাত আর কি, নগ্ন নির্জন হাত, সেই হাতের মধ্যে একটা অসম্ভব ভায়োলেন্ট সার্চ আছে। সেই হাতটা নিজেই একটা সরীসৃপ। হ্যাঁ, সে এগোচ্ছে, সে ব্লাইন্ড, অন্ধ, সে দেখতে পাচ্ছে না। ফলে ছুরি, এই আমি জানতাম না খুন করতে হলে কি করতে হয়, আমরা কিন্তু সব জানি। এবং ছুরি কিভাবে কোথা থেকে জোগাড় করতে, ধরতে, চালাতে হয়, ছুরিটা কতটা দীর্ঘ, কতটা ধারালো হতে হয়। আচ্ছা, ছুরি প্রিসাপোজিশন হয়ে যাচ্ছে। ছুরি ছাড়া তুমি যে কোনো, ছুরি তো সাম্প্রতিক আবিষ্কার, অনেক আগে লোকে পাথর বা কিছু দিয়ে, গাছের ডাল বা কিছু দিয়ে, বা গাছে ঠেসে ধরে বা কিছু করে, মাথা ঠুকে, সব কিছু করেই তুমি একটা মানুষকে মানে আঞ্জাম দিতে পারো। ফলে হচ্ছে ওই যে ছুরি কিভাবে কোথা থেকে জোগাড় করতে হয়, ও ভাবছে না যে আসলে যখন আমি জানতাম না খুন করতে হলে কি করতে হয়, আমরা জানি না। মানে আমরা সবসময় গল্প দেখছি, তো ছোটবেলায় নাটক সব, মানে তুমি রূপকথাগুলোও দেখো বা মহাকাব্যগুলোও দেখো, সেখানে তো খুনোখুনি, সবই তো খুন করছে। হ্যাঁ, ইয়েকে পুড়িয়ে মারবে বলে একদম যৌতুকগৃহ তৈরি করলো। ফলে হচ্ছে সমস্ত জায়গায় তুমি ছোটবেলা থেকেই ব্যাপারটা জানো, কম বেশি জানো, এবং তুমি ওইটা নিয়ে তোমার একটা ইমাজিনেটিভ ইয়ে আছে, তোমার একটা ফ্রেমওয়ার্ক আছে। ফলে হচ্ছে কার্যত করতে হলে, একটা কিছু হলে, সে আত্মহত্যা করতে হলেও সে তখন ভাববে যে দড়ি জোগাড় করতে হবে, যেখানে ঝোলাবো সঠিক ঝোলাতে হবে, আর ঝুলতে হবে, ঝুলে টুলটা লাথাতে হবে। ফলে ওটা না হলে আবার খিটকেল হয়ে যাবো, মালটা আর্ধেক আটকে থাকবো, মরবো না, আবার খাবো। হ্যাঁ, ফলে আর কেলেঙ্কারি হবে। ফলে সব কিছুতেই তুমি ঘুমের বড়ি খেলে মরলেই না, তুমি সেই পরিমাণ খেতে পারলে না। ফলে হচ্ছে পাম্প করে তারপর বার করা হলো। হ্যাঁ, আমি জানতাম না খুন করতে হলে কি করতে হয়, ছুরি কিভাবে কোথা থেকে জোগাড় করতে, ধরতে, চালাতে। আচ্ছা, ছুরি দিয়েই খুন করবে এর কি মানে আছে? কি দিয়ে করেছিল? ওই যে ওমপুরি একটা বোনকে যখন বুঝলো বোনকে রেপ করবে, ও একদিনের জন্য মায়ের দাহ করতে এসে, ও হাতের কাছে যেটা পায় লোকে, রাস্কোলিনকভ একটা কয়লা ভাঙার কুড়ুল দিয়ে মেরেছিল। হ্যাঁ, ফলে হচ্ছে তুমি যেটা ডোমেস্টিক এলিমেন্ট দিয়ে করতে হয় ব্যাপারটা। কারণ হচ্ছে তুমি কি এটা নাকি মাফিয়া নাকি, তুমি বন্দুক পাবে অটোমেটিক, তুমি কি পাবে নাকি ওগুলো? ফলে হচ্ছে যে যেটা পাক্কা দাগি ক্রিমিনাল নয়, কোনো একটা রোম্যান্টিক বা কিছু একটা কারণে সে একটা ওরকম ভায়োলেন্ট ঘটনা ঘটাচ্ছে, সে একটা হাতের কাছে যেটা পায়। ফলে হচ্ছে ওই হাতকুঠার আর কি, যেটা তুমি ইউজ করে একটা হ্যামার দিয়ে ব্যাপারটা সাঙ্গ করে দিতে পারে মানুষ। ফলে ছুরিটাও যে প্রিসাপোজ করছে, আসলে ব্যাপারটা ও সত্যিকারের ভাবছে না, ওটা একটা মানে এক ধরনের রেটোরিকের মধ্যে নিজেকে প্রশ্রয় দিচ্ছে। হ্যাঁ, ফলে হচ্ছে যে কোনো আইডিয়া। দ্বিতীয়ত হচ্ছে তুমি যদি কাউকে মারো, সে কাকে মারবে,
সে কে, তাকে বলতে হবে যে এই লোকটার ওপর আমার একটা ব্যাপার আছে সাংঘাতিক, হ্যাঁ, তাকে আমি মারবো। ফলে হচ্ছে পুরো ব্যাপারটা একটা ছক কষে, এই যে লাল নীল মানুষ বলে একটা ইয়ে তোমার শীর্ষেন্দুর উপন্যাস আছে, শীর্ষেন্দু তো খুব একটা ভাবতে পারলে একটা খুব সাংঘাতিক একটা জিনিস অ্যাপ্রোচ নেয়। ওই তিনজন ওয়েট করছিল একটা লোককে মারবে, একটা সুনির্দিষ্ট লোককে মারবে বলে তিনজন লোক একটা জায়গায় অপেক্ষা করছিল। তার মধ্যে একজন ছুরি নিয়ে বসে আছে, সে ও আঞ্জাম দিতে সে এক্সপার্ট, অন্য দুজন অন্য কাজ করবে, হ্যাঁ, ফলে আর মেক করেছে বসে আছে। আর কখন লোকটা আসবে সেই অপেক্ষা, যে কোনো অপেক্ষা, প্রেমিকার জন্য অপেক্ষা বা যাকে মারবে তার জন্য অপেক্ষা। এই অ্যাসাসিন যে কি ভয়ঙ্কর একটা ব্যাপার, সমস্ত কন্ডিশনগুলো এক্সিস্টেন্সিয়ালি খুব শারীরিকভাবে সচেতন লেখক না হলে সে অনেক কিছু মিস করে যাবে। সেটা তো তুমি ফার্স্ট ড্রাফটে তুমি রাফলি লিখবে, তারপর তুমি ক্রিটিক্যালি পুরো লেখাটাকে স্ক্যান করবে যে যাতে প্রায় নিখুঁত করা যায়। সম্পূর্ণ তো নিখুঁত করা যায় না, ছুরি কিভাবে খোঁতা থেকে জোগাড় করতে, ধরতে, চালাতে হয়, ছুরিটা কতটা দীর্ঘ, কতটা ধারালো হতে হয়, এইগুলো অমলচন্দ্র এই ধরনের মানে খুব গেঁজাচ্ছে ব্যাপারটা নিয়ে, হ্যাঁ, একটা অবলম্বন পেয়েই সেটা নিয়ে মানে পল্লবিত করে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু তা নয়। ব্যাপারটা যখন তুমি সিরিয়াসলি এই ধরনের একটা জিনিস নিয়ে ভাববে, সেটা ডিস্ট্রাকটিভ হোক আর ক্রিয়েটিভ হোক, তার কিন্তু পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো এইগুলো নয়, এগুলো মিথ্যে অনুষঙ্গ, হ্যাঁ। তারপর কিন্তু তার মধ্যেও ও যেহেতু খুব সৃষ্টিশীল এবং খুবই অসম্ভব একটা পাওয়ারফুল লেখক, জিনিয়াস বললেও আমি আপত্তি করব না। আমি নিজেও অনেক রকম ক্রিটিক্যাল কথা ইতিমধ্যেও সম্পর্কে বলেছি, কিন্তু কিছু কিছু জায়গায় আমি এত ফ্যাসিনেটেড হয়েছি, যেমন হচ্ছে এইগুলো আমার ভাল লাগে না। কতটা ধারালো হলে সেটা বুক ফেড়ে হৃৎপিণ্ড কলজেকে দুভাগ করে, তুমি বুকে, তুমি তো তলা থেকে চালাবে, তুমি তো হরাইজন্টালি চালাবে। আগে তো আন্ডারহ্যান্ড ক্রিকেট খেলা হতো, মানে আন্ডারহ্যান্ড বল করা হতো, ফ্রকে আটকে যায় বলে রাউন্ড হ্যান্ড করেছে। ফলে হচ্ছে তুমি তো নিচ থেকে চালাবে, তুমি তল পেটে দেবে, তল পেটে দিয়ে কুরকি ঘুরিয়ে দেবে, ওর পুরো ইন্টেস্টাইন পুরো তোমার ছুরি দিয়ে বেরিয়ে চলে আসবে। ফলে তো হার্টে মারতে হবে, হার্টে মারা অন্য অসুবিধা আছে, হার্টে মারা এক্সপার্ট ছাড়া তুমি পারবে না। হার্ট কোথায় আছে তে বাঁ দিকে মারতে হবে, ও ডিফিকাল্ট আছে, ও আগেই ধরে ফেলছে যে হার্টেই মারতে হবে। তুমি পেট ফুঁড়ে লিভার ফিভার বাস্ট করিয়ে দাও না, ও এমনিই মরে যাবে, হ্যাঁ। ফলে হচ্ছে এগুলো কল্পনা শক্তির অভাব, যে আমি যখন একটা লোকের সঙ্গে ফেস টু ফেস হবো, আমি কিভাবে কোথা থেকে অ্যাটাক করবো, এগুলো কল্পনা বা ভাবে মানুষ। কল্পনা মানে এগুলো হচ্ছে অবসেসিভ ডিসঅর্ডার দিয়ে মানুষ এত দূর ভাবতে পারে যে এরকম করবো আর কি, এতটা দৃঢ়তা। তার কবজির জোর নেই, সেই তবুও সেই তার মানসিক দৃঢ়তা বা ওই খুন চেপে যায় না, বলে রক্ত মানে মাথায় খুন চেপে গেছে। ফলে হচ্ছে খুন করার সময় হাত কাঁপে কিনা, উল্লাসে বুক ঝলপল করে কিনা, বা পাথরের মতো শক্ত হয়ে ওঠে। আর তুমি স্পেসটা দেখো, এইগুলো জিনিসটা হচ্ছে রাস্কোলিনকভ কী করেছে, রাস্কোলিনকভ স্পটে গেছে, খুন করার আগে দুবার তিনবার করে ঘুরে এসছে, সরেজমিনে দেখে এসছে, এখান থেকে যাবো, এই যে এটা মানুষ এত একটা ব্যাপারটার মধ্যে থাকে, হ্যাঁ। বারবার সে অকুস্থলে যে হত্যাকারী ফিরে যায়, কিন্তু অকুস্থলে হত্যা করার আগে সে ফিরে যায়, বারবার ফিরে যায়, সেটা প্রথম থেকেই সে ফিরতে শুরু করে, হ্যাঁ, যখনই তার মধ্যে ওই জিনিসটা এসে যায়। ফলে হাত কাঁপে কিনা, উল্লাসে বুক ঝলমল করে কিনা, উল্লাসে বুক ঝলমল করে কিনা, এই ফ্রেজটা খুব সুন্দর। আর পাথরের মতো শক্ত, এগুলো এই তিন ধরনের কন্ডিশন হওয়ার সম্ভাবনার কথাও ঠিকই ভাবছে, কিন্তু আসলে পার্টিকুলার বা সুনির্দিষ্ট একটি মানুষকে বা কোনো কিছুকে মারার যে ইয়ে থাকে, এই একদম রবীন্দ্রনাথই ভুল করেছে। তো ওই সন্দীপ বলছে, আমি মাঝে মাঝে নিষ্ঠুরতা প্র্যাকটিস করতাম আমার চেরা চামুন্ডেদের নিয়ে, বাগানে করেছি, একটা বললাম ওই ছাগলটাকে যাচ্ছে, ওটাকে কেউ পেছনের পাটা কেটে আনতে পারবি, পেছনের পা বলেছ, কিন্তু বলে যে মুন্ডুটা মানে ধরটাকে আলাদা করতে, ওটা তো সবাই কমন প্লেস দেখেছে, কিন্তু পেছনেরটা পাটা হলেই একটা ব্যাপারটা ভয়ঙ্কর হবে, সে লাফাতে শুরু করবে বা কিছু একটা বিকৃত হবে, মানে অ্যাম্পুট করতে বলছে। তখন কেউ যায়নি, এবং সবচেয়ে কঠিন ছেলেটাও যায়নি, তখন ও গিয়ে করে এসছে। ওটা রবীন্দ্রনাথ লিখছে, প্রমাণ কি আছে যে করে এসছে, প্রমাণ করতে হবে যে ওটা করতে গিয়ে। আমি নিজে দেখেছি যে আমরা বসিরহাটে গেছিলাম, একটা কি বলে মোরগ আমরা চয়েস করলাম যে খাবো, ওটা যে কসাই কাটতে গেল, ওর কসাইয়ের হাত কেটে গেল। মোরগ এত তেজি, হয়তো মুরগি নয়, ও এমন একটা ভায়োলেন্ট, ও এমন একটা জার্ক করলো কাটার সময়, লোকটার হাত কেটে গেল। ফলে এইগুলো ঝলমল করে ওঠে কিনা, করার সময় হাত কাঁপে কিনা, ওগুলো অনেক টার্সিয়ারি ব্যাপার, আরও প্রাথমিক ব্যাপার আছে, হ্যাঁ। তুমি যখন আসলে এক্সিস্টেন্সিয়ালিস্ট কনসাসনেস ছাড়া কোনো দিন এই ধরনের লেখা
ওই স্পেকুলেট করে লেখা যায় না, তুমি ওই কন্ডিশনে তোমায় পড়তেই হবে, সেটা আঞ্জাম দেবার অনেক আগে থেকেই তুমি ওটায় পড়ে যাবে, তুমি অবসেসিভ ডিসঅর্ডারটাকে হাইলি ডেভেলপ করতে হবে, হ্যাঁ সেটা তুমি ইয়েতে কারামাজবে দেখতে পাবে আর কি। হ্যাঁ ফলে হচ্ছে কারামাজবে কেন, আরে তোমার ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে, আর আমি তো দো সাদ বা লোত্রেমোর কথা বলছি না, হ্যাঁ ফলে বা পাথরের মতো শক্ত হয়ে গিয়ে কোন ওখানে ঢোকালে সেরা ফল পাওয়া যায়, অবিলম্বে সাফল্য অর্জন করা যায়, এগুলো মনে হচ্ছে এই টেবিলে বসে লিখছে। হ্যাঁ লেখাটা ওর অত সোজা না, লেখা একটা জিনিস, একটা ফিল্ড ওয়ার্ক, এবার ফিল্ড ওয়ার্কের নেক্সটটা আসছে না, কারণ ও বসে বসে হ্যাজাচ্ছে বিষয়টা নিয়ে। হ্যাঁ পিস্তল যদি ব্যবহার করি, যদিও পিস্তল জেমস বন্ড ধরনের বইয়ের প্রচ্ছদে ছাড়া আর কোথাও দেখিনি, সিনেমায় দেখোনি, হ্যাঁ ভালো করে দেখিনি, আর আমরা ক্যাপ ফাটাইনি পিস্তলে, নকল পিস্তল, পিস্তল একটা একটা ছেলে মানে পুরুষ বালক যে শিশু, তার কাছে বন্দুক একটা দারুণ ঘটনায় একদম তোমার ইয়েতেও আছে তো, যুক্তিতক্ক গপ্পতে আছে যে ছেলে বাবাকে গুলি করে মারছে কারণ ওর খেলনা পিস্তল দিয়ে বাবাকে মারছে। হ্যাঁ ওটা সিম্বলিক, ওটা সন্দীপন পয়েন্ট আউট করেছিল ওর রিভিউতে, খুব ইন্টারেস্টিং এগুলো, যে বাবা আসলে হচ্ছে ইডিপাল যে কনস্ট্রাকশন বা ওই নিয়তিটাকে ওর সিম্বলাইজ করে দিল ছেলে, যে খেলনা পিস্তল দিয়ে বাবাকে টার্গেট করে মারছে। হ্যাঁ ফলে হচ্ছে পিস্তল বা বন্দুক তুমি খেলনা অবস্থায় তো জানোই আর কি। হ্যাঁ যদিও পিস্তল জেমস বন্ড ধরনের বইয়ের প্রচ্ছদে ছাড়া আমি কখনো দেখিনি, ভালো করে দেখিনি, এটাও খুব ইন্টারেস্টিং, কারণ ওটা দেখার জিনিস নয় আমাদের, যদিও রিভলভার জিনিসটা ড্রয়িং হিসেবে, হ্যাঁ তার যে গঠন, তার আর্ট ফর্ম হিসেবে এত ফ্যাসিনেটিং, এত বিউটিফুল থিং একটা, যে বন্দুক নিয়েই আমি নিজে কত পিস্তলের ওপর কত আমি বড় বড় ইয়ে কিনেছি, ওই এক ধরনের ম্যাগাজিন গোছের পাওয়া যেত এই শাহজাদার থেকে, শুধু বন্দুকের ওপর বই আর কি। হ্যাঁ তাহলে পিস্তলটি কিভাবে মুখের ভেতর ঢুকিয়ে তালুতে ঠেকিয়ে ধরতে হয়, বা কানের পাশে চেপে ধরে কিভাবে ট্রিগার টানতে হয়, পিস্তলের কোনো ট্রিগার আছে কিনা, অদ্ভুত ব্যাপার, পিস্তলের কোনো ট্রিগার আছে কিনা, ট্রিগার নেই, ক্লিটোরিস নেই, জননাঙ্গ আছে ক্লিটোরিস নেই, অদ্ভুত তো ব্যাপারটা। ট্রিগার শব্দটি যখন প্রথম শুনেছিলাম মনে করতে পারছি না, তবে কখন প্রথম শুনেছিলাম মনে করি, তবে এই শব্দটি আমার ভালো লেগে গেল, তো ওই ক্লিটোরাল ডিমেনশন আছে বলে, তুমি ট্রিগার শব্দটা দেখো না, দুটো কনসোনেন্ট ঘাড়ের ওপর চেপে বসে আছে, টি আর টয়ের রফলা, এই ট্রিগার এই ওইটাই হচ্ছে ক্লিটোরাল পাংটামানাল। হ্যাঁ যে ওটা দুটো কনসোনেন্ট হলে একটা কি বলে যুক্তাক্ষর দিয়ে ওই লকটা তৈরি হয়, যেটা তোমাকে ভেদ করতে হবে। হ্যাঁ ফলে তো এটা একটা জনন ঘটিত সিম্বলিক অর্ডার ট্রিগার আর কি। ট্রিগার ক্লিটোরাল, ক্লিটোরিস সম্পর্কে অস্তিত্ব বোধ না থাকলে কোনোদিন রিভলভার বা ওই জাতীয় জিনিসের ট্রিগার জিনিসটাই আবিষ্কৃত হতো না। ট্রিগার আমরা বলি না, ট্রিগার্ড করেছে আর কি, হ্যাঁ ব্যাপারটাকে সঞ্চালন করেছে। হ্যাঁ তবে শব্দটি আমার ভালো লেগে গিয়েছিল শোনার সঙ্গে সঙ্গে, কারণ তো তো হেটারও তো, ও তো ক্লিটোরাল জিনিসটা, ক্লিটোরাল স্টিমুলেশনের কনসেপ্টটা ওর ভালো লেগেছিল। এটা ট্রিগার তো খুব সফট, এটা মানে তোমার ভগাঙ্কুরের জায়গাটা আর কি। হ্যাঁ ফলে থাকলে ট্রিগার কতটা শক্ত বা পিস্তল কতটা ঠান্ডা বা গরম, এই ঠান্ডা গরম সব হচ্ছে ইরোটিক সিম্বলিজমের কাঠামোয় পড়ছে, পোস্ট ফ্রয়েডিয়ান, সেটা তুমি জ্ঞানত যদি নাও করো অটোমেটিক্যালি তুমি ওই কাঠামোয় পড়বে। হ্যাঁ ফলে তো মারণাস্ত্র আসলে একটা লিঙ্গায়াম আর কি। হ্যাঁ তুমি ওইটা জনন প্রক্রিয়ার মধ্যে পড়ে, হত্যা যেটা, এটা তো জানে না কমলবাবু ইয়েতে রুক্মিণী কুমারে আছে, যে রুক্মিণী কুমার বলবে হত্যা খলু কি এক রমন প্রক্রিয়া। হ্যাঁ ফলে এটা আমি তো দুবার রুক্মিণী কুমার পড়ে ওভারলুক করে গেছি। একবার সুবিমল মিশ্রের একটা প্রবন্ধে ওই কোটেশনটা পড়লাম, তখন আমি ভাবছি এটা কোথায় পেলো। হ্যাঁ মানে আমার মাথা খারাপ হয়ে গেছিলো। পরে যখন আমি আবার ডিসলোকেট করলাম তখন বুঝলাম সুবিমল মিশ্র কত বড় পাঠক কমলবাবুর লেখা। এই ফিলোসফি অফ মার্ডার বা হ্যাঁ এগুলো ডিফিকাল্ট জিনিস, এগুলো আরও পুঙ্খানুপুঙ্খ ভাবতে হয়। ফলে এই তারপর এরকম আর কি, তারপর বলছে যে খুব বেশি নয়, 100 বা 1000 নয়, মাত্র একটি খুন করা আমার জন্য জরুরি হয়ে পড়েছে। কনসেপচুয়ালি খুব ভালো। তার আগে বলছে যে বা বিছানায় চিৎ করে ফেলে নাক মুখ শক্ত প্রশস্ত টেপ দিয়ে সুচারুভাবে কিভাবে আটকে দিতে হয়। বিছানায় একটা লোককে তুমি তার ইচ্ছার বিরুদ্ধে চিৎ করে ফেলা সোজা, একটা মেয়েকেও পারবে না অত সহজে। হ্যাঁ যারা ধর্ষণ করে কোনো মেয়েকে, তাদেরও নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ উন্ডেড হয়, কারণ হচ্ছে যেটা ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে সেখানে তুমি তাকে শুধু ড্যামেজ করছো না, তোমার নিজের, তাকে পরীক্ষা করি, জীবিতকে পরীক্ষা করি দেখা যাবে সে ধর্ষণ করেছিল বলে তার লিঙ্গের ওই অবস্থা আছে, লিঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেছে। হ্যাঁ ফলে আনুকূল্য একটা পার্ট অফ ইয়ে, ও কি তোমাকে এমনি ছেড়ে দেবে নাকি, সে তার দিক থেকে প্রতিরোধ আছে তো। হ্যাঁ ফলে এই যে বলছে বা
বিছানায় চিৎ করে ফেলে নাক মুখ শক্ত প্রশস্ত টেপ দিয়ে সুচারুভাবে বাঁধবে কি করে? ওখানে তুমি হ্যাপাজার্টলি করতে হবে তো। হ্যাঁ, ওর মধ্যে কোনো ওখানে আর্টের কোনো জায়গা নেই। তোমার সবসময় টেনশন, ধরা পড়বো, কেউ এসে যাবে ইত্যাদি। হ্যাঁ, কীভাবে আটকে দিতে হয় তা জানি না। খুব বেশি নয়, 100 1000 নয়, মাত্র একটি খুন করা আমার জন্য জরুরি হয়ে পড়েছিল। এটা মালারমে বলেছেন যে একটাই বই, হ্যাঁ, সেটা সবাই লিখছে এবং গোটা লাইব্রেরিতে লক্ষ লক্ষ বইয়ের মধ্যে আরেকটা বই সংযোজিত হবে, সেই আরেকটা বই, হ্যাঁ, একদম আলটিমেট অ্যাবসলিউট বুক। হ্যাঁ, সেইটাই এটা প্রতীকে আসছে আর কি, যে হাজার হাজার নয়, মাত্র একটি খুন করা আমার পক্ষে জরুরি হয়ে পড়েছিল। একটা বই লিখতে পারলেই আমি অমর হয়ে যাব আর কি।